বিকৃত করলে মুরব্বী মানুষ যারা দাঁত নেই যাদের এই সমস্ত মানুষ যদি এরকম না। পবিত্র কুরআনে সম্ভবত এই আয়াতটা আছে, আমাকে সমাজে বুঝতে পারে একজন মানুষ তার সারা জীবনে যে সকল ঝামেলার মধ্যে পড়ে, বিপদে পড়ে, তার প্রধান কারণ হচ্ছে তার জিহ্বা এবং তার হাতের অপব্যবহার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কুষ্টিয়া 3 আসনে জামাতের মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে ঘিরে নানান ধরনের অভিযোগ তুলেছে স্থানীয় বিএনপি এবং সেখানে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল থেকে শুরু করে তাকে ক্ষণে ক্ষণে হত্যার হুমকি পর্যন্ত পরিবারকে নিঃস্ব করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে তাকে সোশ্যাল মিডিয়াতে। এমন পরিস্থিতিতে ওসমান হাদির মতোই তাকে সরাসরি গুলি করে শুট করে হত্যা করারও ষড়যন্ত্র চালাচ্ছে বলে তিনি এবার তা অভিযোগ আকারে উপস্থাপন করেছেন। আসুন সর্বশেষ ওসমান হাদির মতোই পরিণতি হতে যাচ্ছে মুফতি আমির হামজার অবস্থা ও তার পরিবারের বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। পবিত্র কুরআনে সম্ভবত এই আয়াতটা আছে, আমার হয়তো সামান্য ভুল হতে পারে। একজন মানুষ তার সারা জীবনে যে সকল ঝামেলার মধ্যে পড়ে, বিপদে পড়ে, তার প্রধান কারণ হচ্ছে তার জিহ্বা এবং তার হাতের অপব্যবহার। অর্থাৎ আমি যখন কথা বলছি এই জিহ্বা দিয়ে, অনেক মানুষের কাছে আমি ভালোবাসা পাচ্ছি, অনেকের কাছে অপছন্দ হচ্ছে। আবার এই হাত মানে আমার শরীরের শক্তিকে আমি চাইলে ভালো কাজেও লাগাইতে পারি, অন্যায় অত্যাচার জুলুমের কাজেও লাগাইতে পারি। এরপর যখন মানুষ বিপদে পড়ে তখন সে ভুলে যায় এগুলো তারই কৃতকর্মের ফল। আল্লাহ তো মানুষকে ক্ষমা করে দেয়। স্লিপ অফ টাং এই মুহূর্তে যিনি সম্রাট, বরাবরই বলি দেখেন জামাত ইসলামের মধ্যে হাজার হাজার কোয়ালিফাইড ক্যারেক্টার আছে, কিন্তু আমির হামজা একটা বিতর্কিত ক্যারেক্টার। অনেকে আমার উপরে রাগ হন, কিন্তু আমি বরাবরই বলে আসছি যতগুলা ওয়াজি আছে বাংলাদেশে এর মধ্যে সবচেয়ে বিতর্কিত যেই ক্যারেক্টার, যিনি তার বক্তব্য দিয়া, তার আচরণ দিয়া, তার কর্ম দিয়া মানুষের কাছে, জামাত ভিত্তিক জনগণের কাছে ভালোবাসা অর্জন করলেও সচেতন মানুষ তাকে খুব বেশি পছন্দ করে না। এর মধ্যে আমির হামজা শীর্ষে, আরেকটা আছে কি মাদানি, ওই যে ছোট মাদানি, কথাবার্তা বলে না, ওয়াজ করে নিজেও জানে না। তো যাই হোক, আমির হামজা সাম্প্রতিক সময় অনেকগুলা বিতর্ক তৈরি করছে। দেখেন পুরা গোষ্ঠী আওয়ামী লীগের সময় ভাঁজ ধরে ফেলছিল। তখন বিএনপির যিনি চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে যে পরিমাণ জঘন্যমূলক একটা বক্তব্য তিনি দিয়েছেন, এখন এটাকে স্লিপ অফ টাং বললে হবে না, রসাইয়া যেভাবে মানুষ সম্পর্কে তিনি কুমন্তব্য করেন, এটা ক্ষমার অযোগ্য অপরাধ অনেকে মনে করছেন। তবে আমি মনে করি তিনি যেহেতু দুঃখ প্রকাশ করেছেন, এটা মাফ করে দেওয়া যেতে পারে। এটাতে বিএনপির জন্য মহত্বের পরিচয় দেওয়া হবে। তবে সমর্থকরা যারা আছে তারা মাফ করার পক্ষে না। এখন আমির হামজা কি নতুন কোনো কৌশল নিছেন? আমার মনে হয় যে তিনি ফেসবুকে স্ট্যাটাস না দিয়া ওনার থানায় গিয়ে একটা জিডি করা দরকার ছিল, কারণ ফেসবুক তো আমরা গিয়ে বাঁচাবো না, বাঁচাবে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। হঠাৎ করে একটা স্ট্যাটাস দিয়েছেন যে একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমি যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, আর আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার 3 শিশুকন্যাকে একটু দেখে রাখেন। আমির হামজা অনেকটা হাদিস স্টাইলে হয়েছে। কিসের ইনসাফ কায়েমের লড়াই আপনি শুরু করছেন? আপনি তো ভাই শুনেন, এইসব কথা জামাতের হয়তো যারা পাগলা ভক্ত তারা খাবে, বোঝা উচিত। বিএনপিও এমন এমন কর্মকাণ্ড করে যে মানুষকে মাঝে মাঝে বোকা ভাবে। আওয়ামী লীগ তো করতে করতে ধ্বংসই হয়েছে। দেশের জনগণ যে চালাক হয়ে গেছে ফেসবুকের মাধ্যমে। আগে আমাদের মায়েরা বোনেরা ভোট দিত, জামাইয়ের জায়গায় তো কোনটাত গো দিতাম, কিন্তু এখন আমার এই নিউজ যে দেখে 27% অডিয়েন্স হচ্ছে আমার মহিলা, অর্থাৎ 27% নারী। আমার একটা ভিডিও যদি 1 লক্ষ ভিউ হয়, সেখানে 27,000 মানুষ দেখে। যদি 10 লাখ ভিউ হয়, 2,70,000 মানুষ দেখে। যদি 20 লক্ষ ভিউ হয়, 5,40,000 নারী আমার অডিয়েন্স। আপনার বুঝতে হবে মানুষ এখন সচেতন, মা বোনেরাও সচেতন। তবে দলকানা দলভক্ত যারা, আমরা এইসব কথায় ভিজি, কিন্তু সচেতন মানুষ ভিজে না। আপনাকে যদি এই ধরনের কোনো ঘটনার আশ্বাস ইঙ্গিত দেওয়া হয়, আপনার উচিত নিকটস্থ থানায় এটা নিয়ে জিডি করা। যদি ফেসবুকের মাধ্যমে দেওয়া হয়, ভাই এটা তো খুঁজে বের করা সম্ভব, তাই না? কে কোথায় থেকে ফেক আইডি দিয়ে দিচ্ছে, তো আপনি পুলিশের কাছে যান।
ফেসবুকে এগুলো লেখা মানুষের অনুভূতি কামানোর হয়তো চেষ্টা করতে পারেন, আবার ঘটনা সত্যিও হতে পারে। সো সচেতনতার হিসাবে আপনার উচিত পুলিশের সাহায্য নেওয়া। আর আপনি যে কর্ম করেছেন, একটা না একাধিক কর্ম আপনি করেছেন। একবার এক হিন্দুকে মুসলিম বানিয়ে আপনি বিতর্ক তৈরি করছেন, মানে আগের থেকে মুসলমান তারে আবার আপনি কলমা পড়ে মুসলমান বানিয়েছেন। এগুলো খেয়াল আছে না মানুষের? তো ভাই, মানুষের কাছে এগুলো বাটপাইর অ্যাক্টিভিটিস মনে হয়। আমি বরাবরই বলে আসছি, জামাতের সাথে আমার কোনো অ্যালার্জি নেই, বরঞ্চ অনেকের আমার জামাতি মনে করেন। কিন্তু জামাতের একটা রং চয়েস হয়েছে এই আমির হামজা। গতকালকে দেখেন একজন মানুষ মরেই গেল এই হামজার ঘটনা নিয়ে প্রতিবাদ করতে গিয়া, তাই না? তো আমির হামজা, আমার মনে হয় উনি সরি বলেছেন। তবে এই সরিটা মন থেকে এসে থাকলে আল্লাহ মাফ করুক, বিএনপিও মাফ করে দেন। আর যে কোনো মানুষ একটা ভুল করতেই পারে, এর জন্য তাকে মাইরা ফেলবেন, এই করবেন ওই করবেন। যারা এই ধরনের মেন্টালিটিতে থাকেন, এই দেশে কখনোই পজিটিভ কোনো কিছু তৈরি হবে না। মানুষ ভুলের ঊর্ধ্বে না। ভালো থাকুন। আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মুফতি আমির হামজার বিষয়টা কেটে উঠতে পারলেও ওসমান হাদির বিচারের কোনো রায় এখন পর্যন্ত দিচ্ছে না কেন? ওসমান হাদির পরিবার থেকে এটার মিউচুয়ালে গেল কেন সরকারের সাথে? ভেতরে ভেতরে কি তাদের কোনো আতাত রয়েছে? কোনো বড় অ্যামাউন্টের মাধ্যমে কি এটা ডিসমিস করেছে অন্তর্বর্তী সরকার? বিস্তারিত আরও আপডেট জানবো রিপোর্টায়। হাদির মৃত্যু কি সোল্ড আউট? হাদির বড় ভাইকে যতটুকু জানলাম যুক্তরাজ্যে, সেখানে অ্যাম্বাসিতে একটি গুরুত্বপূর্ণ পদে তাকে পদায়ন করা হচ্ছে, এবং তার মানে হলো সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে সেখানে, এবং সরকারের ক্যাপ্টে থাকছে, সরকারের অধীনেই থাকছে। সেখানে বসে একটা টু শব্দ সে করতে পারবে না। তার মানে যে সবচেয়ে বিপ্লবী কণ্ঠ হাদির পরবর্তী, হাদির পরিবার থেকে যে বিপ্লবী কণ্ঠটি হাদির হত্যার বিচারের জন্য প্রতিনিয়ত মাঠে ঘাটে লড়াই করে যাচ্ছে, তাকে কোন উদ্দেশ্যে এ ধরনের সরকারি গুরুত্বপূর্ণ এবং খুব কি বলবো চমকপ্রদ একটি চাকুরি দেয়া হয়েছে, এটা জানি। এই মুহূর্তে যখন আমরা হাদির হত্যাকারীদের বিচার চাইবার ক্ষেত্রে একটা চূড়ান্ত পর্যায়ে যাবার অবস্থা তৈরি হয়েছে, একটা চাপ তৈরি করবার জন্য পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ হলো আমরা দেখতে পাচ্ছি হাদির হত্যাকারীদের এখনো পর্যন্ত লোকেশন নিয়ে লুকোচুরি রয়েছে। তারা আসলে কোথায় রয়েছে, কি ইন্ডিয়াতে গেছে কি না যায়নি, এ নিয়ে যখন এখনো সংশয় রয়েছে। কখনো শুনছি সেই খুনি এসে বলছে যে সে দুবাইতে গেছে, আবার শুনছি সরকারই বলছে যে ইন্ডিয়াতে চলে গেছে। সরকারের কাছে কি ডকুমেন্ট আছে ইন্ডিয়া গেছে এটা জানি না। মানে হলো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সে ইন্ডিয়া গেছে, বলা হচ্ছে ইন্ডিয়াতে সেখানকার পুলিশের সাথে বা প্রশাসনের যারা এই বিষয় দেখভাল করে তাদের সাথে কথা হয়েছে যে সে ভারত চলে গেছে, কলকাতা চলে গেছে, ইত্যাদি ইত্যাদি। মানে খুবই ব্লারি এবং খুবই অবস্কিউর থিংস আমরা দেখতে পাচ্ছি। হাদির বড় ভাইকে এই মুহূর্তে হাদির হত্যার বিচার আদায় করবার জন্য, হাদির হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি প্রদানের ক্ষেত্রে যে চাপ প্রয়োগ করে বিষয়টিকে আদায় করার জন্য যে হ্যান্ডসগুলি এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন, খুব বেশি শক্তিশালী, তার মধ্যে অন্যতম হাদির বড় ভাই। তাকে এখান থেকে সরিয়ে নেওয়ার মানে নিশ্চিতভাবে বলতে পারি যে হাদির হত্যাকারীদের বিচারের ক্ষেত্রে অনেক ধাপ পিছিয়ে যাওয়া। এখন অবশ্যই হাদির পরিবারের আমরা চাই যে হাদির পরিবারের যারা রয়েছে তাদের আর্থিকভাবে এবং তাদের যোগ্যতা অনুযায়ী সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে, এটা সরকার দায়িত্ব। কিন্তু এই মুহূর্তে হাদির ভাই কি চেয়েছে এরকম কিছু? আমরা জানতে চাই হাদির ভাই এটি স্পষ্ট করুক। হাদির ভাই কি এখন একটা চাকরির জন্য সে অ্যাপ্লাই করেছিল? সে কি সরকারের কাছ থেকে এই ধরনের সহযোগিতা চেয়েছিল, নাকি সরকার ইচ্ছাকৃতভাবে তাকে এখান থেকে সরানোর জন্য চাচ্ছে যে বাংলাদেশ থেকে সে চলে যাক? আর সরকারের এই ধরনের কোনো দায়িত্ব যখন কেউ থাকে তখন কেউ টু শব্দ করবার কোনো ধরনের সুযোগ থাকে না। হাদির ভাইকে এটা স্পষ্ট করা উচিত বলে আমি মনে করি। কারণ হলো জনগণ এখনো পর্যন্ত হাদির হত্যাকারীদের বিচার চাইবার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন যার জায়গা থেকে অনেক প্রতিবাদ করছে। কতটুকু এই প্রতিবাদ চলমান রাখতে পারবে আমাদের দেশের মানুষ আমি জানি না। কারণ আমাদের দেশের মানুষ একটা সময় আসলে যে কোনো ধরনের মর্মান্তিক বিষয়কেও ভুলে যায়, টায়ার্ড হয়ে যায়। নতুন কোনো ঘটনার কারণে পূর্বের ঘটনাকে চাপা পড়ে যায় মানুষ, যে আর আগের ঘটনা মনে রাখে না। এই নিষ্ঠুর বাস্তবতার আলোকে আমরা এখনো পর্যন্ত হাদিকে মনে রেখেছি। সামনে কতটুকু মনে রাখতে পারবো জানি না। কারণ হাদির হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না যে হাদির হত্যাকারীদের বিচার হবে।
তো যাই হোক, হাদির যারা হত্যাকারীদের বিচারের জন্য যারা লড়াই করছে এই মুহূর্তে রাজপথে যারা রয়েছে, তারাও কতটুকু আসলে সঠিক পারপাস সার্ভ করছে আমি জানি না, তাদের ব্যাপারেও অনেক কথা উঠছে। তো এটাই বলবো আপনাদের কাছে, আপনারা দয়া করে হাদির ভাইকে আমি বলবো এই ভিডিওটির মাধ্যমে, সে কি আসলে রাজপথ থেকে এখন সে সরে যেতে চাচ্ছে কিনা বা সরে যাবে কিনা, এই চাকরি গ্রহণ করবে কিনা, তার অবস্থাটি স্পষ্ট করা উচিত। আমরা হাদির হত্যার বিচার চাইবই এবং এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষিত থাকবে, না হলে অরক্ষিত থাকবো আমরা সবাই। এটি হতে দেয়া যাবে না কখন। আর অবশ্যই দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।